ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ের সাথে এমন কাজ করে ফেলল। মেয়েটির সাহস আছে বলতে হবে। লিসার তার সাঙ্গপাঙ্গ ক্ষেপে উঠল। লিসার চুল কোমরের নিচে ছাড়িয়েছিল। নীলা একদম লিসার কাঁধের চুল থেকে পিঠের চুল পর্যন্ত চুইনগাম লাগিয়ে দিয়েছে। লিসার সাঙ্গপাঙ্গ নীলাকে কিছু একটা বলতে যাবে, তখনই লিসা তাদেরকে বলল যাতে তারা সবাই মিলে লিসার চুল থেকে চুইনগাম ছাড়ায়। সবাই মিলে লিসার চুল টানাটানি করতে লাগলো, কিন্তু ফলস্বরূপ চুইনগাম লিসার চুলে আরও লেগে যাচ্ছে। নীলা এসব দেখে শব্দ করে হাসতে লাগলো। তার এখন মনের স্বাদ মেটেছে। নীলার হাসি দেখে লিসার রাগ আরও বেড়ে গেল। সে নীলার দিকে তাকিয়ে রক্ত লাল চোখে হুঙ্কার দিয়ে বলল, How dare you? Do you know who I am? I will make your life like hell. মেহালের চোর শক্ত হয়ে গেল। তার নীলাঞ্জনার সাথে কেউ এভাবে কথা বলবে, এটা সে বরখাস্ত করবে না। সে বর্ষা থেকে উঠে পড়ল এবং সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু ল্যাপটপ থেকে নীলার বলা কথাগুলো ভেসে আসতেই তার পা জোড়া থেমে গেল। নীলা ঝাঁঝালো কণ্ঠে বলতে শুরু করলো, I have no interest to know your name. Don't mess with me. I have footage on my phone of everything you did on the day of the event. লিসা দমে গেল, কারণ সে জানে তার বাবা অনেক স্ট্রিক্ট। যদি তার বাবা এই সম্পর্কে জানতে পারে তাহলে তাকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দিবে, এবং সে আর যাই হোক এই ইউনিভার্সিটি থেকে চলে যেতে চায় না, আর সবার সামনে অপমানিত হতে চায় না। আর এই মেয়েটাকে সে যতটুকু চিনতে পেরেছে ততটুকুতেই বুঝতে পেরেছে যে মেয়েটি মিথ্যে বলার মেয়ে না। যেহেতু মেয়েটি কথা বলেছে তার মানে অবশ্যই মেয়েটির কাছে প্রমাণ আছে। সে ভাবল এখন ভালো হয়ে কথা বলতে হবে, তাই নিজের সুর নরম করে বাংলা ভাষায় বলল, তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এমনটা কি করে করতে পারলে? এখন এই চুল নিয়ে আমি কি করে হাঁটবো সবার সামনে? এখন তো আমার লজ্জা করবে। কি করে আসবো আমি মানুষের সামনে? লোকলজ্জায় তো আমি মাথা উঁচু করতে পারবো না। তুমি কি করে পারলে কাজটা করতে? লিসা আসলে সেন্টি কার্ড পাবার জন্য এমনভাবে নাটক করছে। মিহাল আবার নিজের চেয়ারে এসে বসলো। সে দেখতে পায় তার নীলাঞ্জনা এই কি জবাবে দেয়। নীলার জবাবে তার ছেলের হাসি ফুটে উঠল। সে লিসার চোখে চোখ রেখে বলল, You Lisa, right? এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন ছিল জানি কি? নীলা একটু ভাববার ভঙ্গি পড়ে, তারপরেও বলতে শুরু করলো, ও হ্যাঁ, আমি একটা মেয়ে হয়ে কি করে তোমার সাথে এমন করতে পারলাম, তাই তো? তাহলে তুমি একটা মেয়ে হয়ে সেদিন আরেকটি মেয়ের পরনের কাপড় কি করে ছিঁড়ে ফেলতে পারলে? সেখানে একটি মেয়ের মানহানির বিষয়। আমি তো কেবল তোমার চুলে চুইংগাম লাগিয়েছি, তুমি চাইলেই চুল কেটে ফেলতে পারো, নিউ স্টাইল হয়ে যাবে তোমার জন্য। কিন্তু একবারও সেই মেয়েটির কথা ভেবে দেখেছো? অন্ধকার রুমে বন্দি থাকার জন্য সেই মেয়েটি কি অবস্থা হতে পারত? তার পরনের কাপড় যে তুমি ছিঁড়ে ফেললে, সে কি করে মানুষের সামনে যেত? সবাই তো তাকে নিয়ে মজা করত। তখন তুমি একবারও ভাবনি যে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কি করে কাজটি করতে পারছো? তখন তোমার মনে এই প্রশ্নটি আসেনি, অথচ আজ নিজের জন্য ঠিক ওই প্রশ্ন করছো। বাহ বাহ বাহ! আর যদি বলো যে লোক লজ্জার কথা, তাহলে সবার আগে তো তুমি একজন মুসলিম, তাই না? তাহলে আল্লাহর ভয় নেই তোমার? এইসব পোশাক পরে আসো, কখনো এটা মনে হয় না যে আল্লাহর সামনে কি করে দাঁড়াবে? তখন লজ্জা কোথায় যাবে তোমার? অথচ এখন মানুষের সামনে স্টাইল করতে পারবে না দেখে তার চিন্তা করছো তুমি। আরে তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমি তোমার চুলে চুইংগাম লাগিয়েছি। ফলস্বরূপ এখন তোমাকে তোমার চুল কাটতে হবে। আর চুলের কাটা এখন সুন্দর হবে না, কারণ চুইংগাম এক এক জায়গায় লেগেছে। তাই এখন তুমি চুল খোলা রেখে আসতেই পারবে না। তখন তোমাকে না হয় হিউক পরতে হবে, আর না হয় হিজাব পরতে হবে। কিন্তু আমি পরামর্শ দেব তোমাকে হিজাব পরার। তোমার নিজের চুল কভার করা হবে, আবার সওয়াব না কামাতে পারলেও পাপ কমানোর কিছুটা বন্ধ হবে। একটা কথা কান খুলে শুনে রাখো, নিজেকে পর্দার মাঝে রেখে আল্লাহকে সন্তুষ্টি না করতে পারলেও যাই হোক, নিজেকে বেপর্দায় রেখে আল্লাহকে অসন্তুষ্ট করো না। স্বাভাবিক থাকো, নিজেকে বেশি খোলামেলা করো না, তাহলেই তো হয়। এসব কথা তোমাকে বলে অবশ্য লাভ নেই, তবুও বললাম। আর হ্যাঁ, আরেকটা কথা, ভুলেও আমার সঙ্গে পঙ্গ নিতে চেষ্টা করবে না। তোমার জীবন নরক বানাতে এই নীলা মির্জা দ্বিতীয়বার ভাববে না। বেশি উড়লে বলে তোমার চুল কাটতে বাধ্য করেছি।
আরো বেশি বাড়াবাড়ি করলে হাত পা কেটে বসিয়ে রাখবো। তখন আমিও দেখবো কি করে তুমি বেশি ওড়ো। তারপর নিজের ব্যাগ থেকে একটি স্কার্ফ বের করে লিসার মুখের ওপর ছুরি মেরে বলল, এইটা পরে বাড়ি ফিরে যাও। আমি তোমার মতো অসভ্য নির্লজ্জ না যে আরেকটা মেয়ে সম্মানের কথা ভাববো না। বলেই গটগট করে সেই জায়গা ত্যাগ করলো নীলা। মেহালের ঠোঁটের স্মিত হাসি ফুটে উঠল। সে একা একাই হেসে বলল, মেহাল একা একাই হাসলো কতক্ষণ। তারপর কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের স্থান থেকে উঠে পড়ল এবং মনে মনে বলল, ডোন্ট ওয়ারি নিরঞ্জনা, আমি তো আছি, তাই না? তুমি ক্রাইম করবে এবং আমি তার প্রমাণ মুছে ফেলবো। একা একা কথাগুলো বলেই সে ফুটেজ রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা এখন কম্পিউটার থেকে তাকে ডিলিট করতে হবে। একদম সকল প্রমাণ মুছে ফেলতে হবে। সে চায় না নীলা কোনো ঝামেলায় পড়ুক। ইকরা কাউন্টারে থাকা মেয়েটিকে বারবার রিকোয়েস্ট করছে যাতে ডক্টর মনভির সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়, কিন্তু মেয়েটি একটা কথাই বলে যাচ্ছে, গতকাল রাতে ডাক্তার মুনবি নাকি নাইট ডিউটি করেছিল এবং ডিউটি করে 4 ঘন্টা আগে ঘুমিয়েছে। এখন আর যাই হোক, তাকে জানানো সম্ভব না। কিন্তু ইকরার কাছে কথাটি সত্যি লাগলো না। সে ভাবছে হয়তো তাকে মিথ্যে বলা হচ্ছে। বেশি কিছু না ভেবে নিজের ফোন দিয়ে কল করলো এবং মনভি দেওয়া কার্ড থেকে নাম্বার উঠে ফোন লাগালো। মনভি নিজের কেবিনের সোফায় ঘুমিয়েছিল। ফোনে অবশ্য অ্যালার্ম সেট করা ছিল। 2 ঘন্টা পর এমনিতেই অ্যালার্ম বাজত। তার গভীর ঘুম ভেঙে গেল ফোনের বিকট রিংটোনের শব্দে। বিরক্তিতে কপাল কুঁচকে হাত বাড়িয়ে সোফার পাশে থাকা ছোট্ট টেবিল থেকে নিজের ফোন হাতে নিল। মুখে মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। ভীষণ বিরক্ত বোধ করছে তার ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য, এবং যে ব্যক্তিটি তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে তার উপরও সে ভীষণ চটে আছে। ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করে রাগ দেখেই যেই না কিছু বলতে নিবে, অমনি অপর পাশ থেকে ভেসে আসা কণ্ঠ শুনি তার চোখের ঘুম উধাও হয়ে গেল। তার কটন ক্যান্ডি তাকে ফোন করেছে। এ মেয়েটির নিঃশ্বাসের শব্দ যেন তার চিনতে অসুবিধা হলো না। সে জায়গায় তো মেয়েটি নিজের মুখে জিজ্ঞেস করছে, ডক্টর মনভি? পুরো একটি শব্দ বলেছে মেয়েটি। মনভি কি করে না চিনে থাকতে পারে নিজের কটন ক্যান্ডি? সে শোয়া থেকে উঠে বসলো এবং ফোন কানের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গলা পরিষ্কার করে আবার বলতে শুরু করলো, হ্যাঁ, আমি ডাক্তার মুনভি। ইকরার ঠোঁটে হাসির ঝলক ফুটে উঠল। সে কাউন্টারে থাকা মেয়েটির নামে নালিশ করতে করতে বলল, আমি জানতাম আপনি আমার ফোন ধরবেন। আপনাদের কাউন্টারে এসব কোন বাচ্চাদেরকে রেখেছেন? এত করে বললাম যে আপনি আমাকে বলেছেন আপনার সাথে দেখা করতে, আমাকে যেন একটু দেখা করিয়ে দেয় আপনার সাথে, কিন্তু এমনিতে মানতেই চাইছে না। বলছে আপনি নাকি ঘুমিয়ে আছেন। ও আচ্ছা, আপনি কি সত্যিই ঘুমিয়ে আছেন? আমি কি আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম ডাক্তার? কথাটা ইকরা একটু মিনমিন করে বলল। মনভি ঠোঁট কামড়ে হেসে উঠল। মেয়েটা নিজেই বাচ্চাদের মতো নালিশ করছে আরেকজনের নামে, অথচ আরেকজনকেই বাচ্চা বলছে। আর সে যদি এখন মেয়েটিকে বলে যে সে ঘুমিয়েছিল এবং ফোনের রিংটনের শব্দে তার ঘুম ভেঙে গিয়েছে, তাহলে মেয়েটি নিশ্চিত অপরাধ বোধ করবে। তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আসলে মানুষ এসে বিরক্ত করে, তো তাই তাদেরকে বলা হয়েছে কেউ এসে জিজ্ঞেস করলে যাতে এই কথা বলে। আমি তার তরফ থেকে তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আর আমি কাউন্টারে কল করে বলে দিচ্ছি যাতে তোমাকে আমার কেবিনে নিয়ে আসে। এখানে আসো, তারপর কথা বলছি। ইকরা হুম বলে ফোন কেটে দিল। মনভি কাউন্টারে কল দিয়ে বলল ইকরাকে যেন তার কেবিনে নিয়ে আসে। তারপর তাড়াতাড়ি সোফা থেকে উঠে সোফা গুছিয়ে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো যাতে তাকে দেখে ইকরা বুঝতে না পারে যে সে ঘুমিয়েছিল। ইকরা আসার আগে সে একদম ফ্রেশ হয়ে নিজের চেয়ারে বসে পড়ল। এমন ভাব নিয়ে বসেছে যেন সে জেগেই ছিল এবং খুব ব্যস্ত নিজের কাজে। ইকরা দরজা নক করতেই মনভি চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়ল। ইচ্ছে করলেও দৌড় দিয়ে দরজা খুলে মেয়েটিকে সম্মান দিয়ে তার কেবিনে আনতে, কিন্তু সব সময় সব ইচ্ছে পূরণ করা যায় না। তাই আবার নিজের চেয়ারে বসে মুখে গম্ভীর ভাব, আবার যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেল এবং গম্ভীর কণ্ঠে দরজার অপর পাশে উপস্থিত থাকা ব্যক্তিকে আসতে বলল। ইকরা মুখ ভরা হাসি নিয়ে কেবিনে প্রবেশ করলো আর এক হাতে একটি গোলাপ ফুল আর 2টা কটন ক্যান্ডি
আরেক হাতে আরও 2টা কটন ক্যান্ডি। মনভি দাঁড়িয়ে ইকরার সাথে কুশল বিনিময় করলো। তার তো ইচ্ছে করছে খুশিতে পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করতে। ইকরা মনভির দিকে গোলাপি রঙের গোলাপ ফুলটি মনভির দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনাকে যত ধন্যবাদ দেব ততই কম পড়ে যাবে। আর শুধু মুখে ধন্যবাদ দিতে অদ্ভুত লাগছিল, তাই এই ছোট্ট উপহার আপনার জন্য আনলাম। আসলে কখনো কাউকে ফুল দেইনি, তাই ঠিক বুঝে উঠতে পারিনি যে কী ফুল আনবো অথবা কী রঙের ফুল আনবো। তাই আমার যেটা পছন্দ হলো সেটাই নিয়ে আসলাম আপনার জন্য। মনভির ঠোঁটে হাসি ফুটে উঠল, মুখে লজ্জায় লাল হয়ে গেল। প্রথম কোনো মেয়ে তাকে ফুল দিচ্ছে, তাও আবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে। ফুল পাবার অনুভূতি একদম ভিন্ন। মনভি এই মুহূর্তে পুরোপুরি নিজের অনুভূতি সম্পর্কে জানতে পারল। আসলেই সে তার কটন ক্যান্ডিকে ভালোবেসে ফেলেছে। সে হাসি মুখে ইকরার কাছ থেকে গোলাপ ফুল নিয়ে নিল। মুখ দিয়ে তার শব্দ বের হচ্ছে না, তবু অনেক কষ্টে ছোট্ট একটি থ্যাংক ইউ দিল। এর থেকে বেশি কিছু বলতে পারল না। ইকরা এবার তার দিকে কটন ক্যান্ডি বাড়িয়ে দিয়ে বলল, আমার কটন ক্যান্ডি খুব পছন্দ। নিজের জন্য নিয়েছিলাম, ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। যদি আপনি খেতে পছন্দ করেন তাহলে এই দুটো নিতে পারেন, আপনার জন্যই আনা। মনভিয়া নিজের অনুভূতি দমিয়ে রাখতে পারল না, ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। সে বাচ্চাদের মতো উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আই লাভ কটন ক্যান্ডি। এটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ সো মাচ। ইকরা হেসে উঠল। লোকটি নিতান্ত একজন জেন্টলম্যান। তার বেশ ভালো লাগলো লোকটির সাথে কথা বলে। তারা দুজন মিলে কথা বলতে লাগলো আর কটন ক্যান্ডি খেতে লাগলো। ইকরা কথা বলছে আর মনভি তাকে দেখে যাচ্ছে এবং কটন ক্যান্ডি খাচ্ছে এবং মনে মনে বলছে, বিয়ের আগে অর্থাৎ আজকে তোমার দেওয়া কটন ক্যান্ডি খাচ্ছি, বিয়ের পরে। মনভি ঠোঁট কামড়ে হেসে উঠল নিজের মনে মনে বলা কথাগুলো দেখে। অথচ সে যে গত রাতে সারা রাত জেগেছিল, এখন তো তার ঘুমানোর প্রয়োজন। সেই দিকে তার একটু চিন্তা নেই। সে এখন নিজের কটন ক্যান্ডির সাথে সময় কাটাতে ব্যস্ত। ইকরা আর মনভি মিলে বেশ ভালো আড্ডা দিল। ইকরার জন্য মনভি কিছু ঔষধও লিখে দিল। দুজন মিলে গল্প করতে করতে একসাথে কটন ক্যান্ডি খেলো। বেশ ভালোই সময় কাটলো তাদের। কথায় কথায় তো ইকরা বলেও দিল যে তারও ডক্টর হবার খুব ইচ্ছে। কথাটি শুনেই মনভির চঞ্চল মনে শান্তি এসে ভর করল। সে তো এসব ভেবে ভেবে চঞ্চল হয়ে উঠছিল যে তার কটন ক্যান্ডি কি ভালোবাসে, তার স্বপ্ন কি। কিন্তু এখন দেখছে দুজনের মনের মিল আছে। তার ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল। এমন সময় ইকরা ফোনের স্ক্রিনে সময় দেখে তাড়াহুড়ো করে বলল, এ মা, এতক্ষণ হয়েছে আমি এসেছি। এইবার আমার যে উঠতে হবে। আপনার অনেক সময় অপচয় করলাম ডাক্তার সাহেব, কিছু মনে করবেন না। মনভি নড়ে চড়ে উঠল। মনে হচ্ছে এই তো এলো তার কটন ক্যান্ডি, আর এখনই কি চলে যেতে হবে? এটা তো ভারী অন্যায়, কিন্তু সে কী বা করতে পারবে? তার যে কোনো অধিকার নেই এই মেয়েটিকে আটকে রাখার। যদি অধিকার থাকতো তাহলে এক সেকেন্ডও দূরে রাখতো না নিজের কাছ থেকে মেয়েটিকে। নিজের চিন্তা ভাবনা দূরে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এই তো এলেই, আর এখনই চলে যাবে? ইকরা নিজের ফোনে টাইম অন করে মনভির মুখের দিকে ফোন ঘুরিয়ে দেখিয়ে বলল, এই যে দেখুন, ঘন্টাখানেক হয়ে গিয়েছে আমি এখানে এসেছি। আপনার আর মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। মনভি ঈষৎ হেসে মাথা চুলকালো। তার সেই খেয়ালই নেই যে এই মেয়েটা এসেছে এবং ঘন্টাখানেক সময় পার হয়ে গিয়েছে। তার কাছে তো মনে হচ্ছে এই অল্প কিছু মুহূর্ত পাল হলো কেবল। ইকরা আসছে বলে দরজা অবধি গেল, অমনি মনভি শ্রুতিমধুর কণ্ঠে গান ধরল। তার পাজরা থেমে গেল, তার বক্ষস্থল স্পন্দিত হলো, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তার যথেষ্ট বয়স হয়েছে এখন, অথচ এই পর্যাপ্ত বয়সে এসে মনে বয়সন্ধির অনুভূতিটা এসে করে নেড়ে গেল। এই অনুভূতি থেকে সে অজানা, আগে কখনো এমন অনুভূতি হয়নি। লোকটি তো কেবল গান গেয়েছে, অন্য কিছু তো না। তাহলে কেন তার নিজের হৃদয়ের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই? কেন পাজরা এগোচ্ছে না? কেন মন পিছু ডাকছে? সে আস্তে আস্তে পিছু ফিরে তাকালো, মুখে স্বাভাবিক ভঙ্গিমা আনার চেষ্টায় জারি রাখলো। তারপর এক চিলতে হাসি নিয়ে বলল, বেশ ভালোই গান আপনি, থেমে গেলেন যে। মনভি হেসে দিল। তারপরে পরের অংশটুকু গাইতে শুরু করলো।
মুনভি কেবল গান গাইছে নাকি তার সাথে প্রণয়ের চাতুর্য করার চেষ্টা করছে এটা বোধগম্য হলো না ইকরার, কারণ তার দৃষ্টিতে এই শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী ব্যক্তি নিতান্ত একজন জেন্টলম্যান। আর জেন্টলম্যানরা কোনো মেয়ের সাথে প্রণয় চাতুর্য করে কখনোই তাকে স্বস্তিতে ফেলবে না। ঠিক যেমন মুনভি তাকে অস্বস্তিতে ফেলেনি, বরং নিজের গান শুনিয়ে তার মনোরঞ্জন করেছে। ইকরার ভালোই লাগলো মুহূর্তখানি, মনে রাখার মতো একটি মুহূর্ত তৈরি হয়ে এলো। এই মুহূর্তটি সে কখনোই ভুলবে না। ইকরা মুনভির গলার স্বরের প্রশংসা করে চলে এলো। অবশ্য চলে আসার আগে মুনভি তার কাছ থেকে তার ঠিকানা, অ্যাপার্টমেন্টের নাম্বার সব জেনে নিল, আর ফোন নাম্বার তো আগে থেকে আছে তার কাছে। ইকরা চলে যেতেই মুনভি বুকের বাঁ পাশে হাত রেখে নিজের চেয়ারে বসে পড়ল। ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি খেলা করছে। এই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে পারছে সে। তার বেশ ভালো লাগছে জীবনে প্রথমবার এমন অনুভূতি অনুভব করতে পেরে। ডেস্কের উপর থেকে ফোনটা হাতে নিল। ইকরা নাম্বার কটন ক্যান্ডি দিয়ে সেভ করে ফেলল। তারপর ইকরার জন্য একটি অনলাইন স্টোর একটা অর্ডার করলো এবং ইকরার লোকেশন দিয়ে দিল। মেয়েটি তাকে একটি গোলাপ দিয়েছে, আবার কটন ক্যান্ডি গিফট করেছে। তার উচিত মেয়েটিকে কিছু একটা উপহার দেওয়া, তাই তার কটন ক্যান্ডির জন্য তারই মতন মিষ্টি কিছু একটা অর্ডার দিল। মুনভি হাতে থাকা গোলাপি রঙের গোলাপ ফুলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তার মুখে লজ্জায় গোলাপি হয়ে যাচ্ছে। এই প্রথম সে ভীষণ লজ্জা পাচ্ছে। তার মনে এক ভালো লাগা ছেয়ে যাচ্ছে। কিছু না ভেবেই হাতে থাকা ফুলসহ একটি ছবি তুলে ওয়ালপেপার সেট করে রাখলো। যতদিন না ইকরার সাথে নিজের কোনো ছবি তুলে ওয়ালপেপারে সেভ করতে পারবে, তার আগ পর্যন্ত এই ছবিকে নিজের ওয়ালপেপারে রাখবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলল। মিহাল ক্লাসে পড়াচ্ছে আর চোখে নীলাকে বড় করছে। সময়ের ব্যবধানে কি অদ্ভুত অনুভূতি জন্ম নিল তার মনে। এই মেয়েটিকে ব্যবহার করবে এই নিয়তে তার সকল খোঁজ খবর রাখলো। আবার এই মেয়েটির সাথেই তার ঝগড়া হলো। প্রথম দিনই মেয়েটির উপর রেগে গেল। তখন জানতো না যে মেয়েটির জন্য সে অপেক্ষা করছে এই মেয়েটি সেই। আর যখন জানতে পারলো তখন এই মেয়েটিকে ব্যবহার করার চিন্তাভাবনা মনে আনা তো দূরের কথা, মস্তিষ্কে পর্যন্ত আনতে পারল না। কি অদ্ভুত! মন বলছে এই মেয়েটির সম্পর্কে আরও কিছু জানতে, কিন্তু সরাসরি তো জিজ্ঞেস করতে পারবে না। তার নিজেরও ইগো বলে কিছু একটা আছে। তাই পড়া কমপ্লিট করে ফরাসি ভাষায় বলল, আচ্ছা, সব সময় তো পড়াশোনা করা হয়। আজ তোমরা ভবিষ্যতে কি হতে চাও সেটা নিয়ে বলবে আমাকে। দেখি কার ইচ্ছে কতটা ইন্টারেস্টিং এবং ইউনিক। সবাই যেমন খুশি হলো তেমনি অবাক হলো। এই প্রফেসরকে সবাই গম্ভীর প্রফেসর বলেই জানে। পড়াশোনা ব্যতীত কখনো কোনো এক্সট্রা কথা বলেনি, অথচ আজ এমন কথা বলছে। অবাক হবারই কথা সবার, তবু অবাক হওয়ার বিষয়টাকে সাইডে রেখে সবাই খুশি হলো। এই সুযোগে পড়া থেকে কিছুটা বিরতি নেওয়া যাবে। মিহাল ডান পাশের সারির প্রথম বেঞ্চ থেকে জিজ্ঞেস করতে লাগলো। নীরা বাম পাশের সারির প্রথম বেঞ্চে বসেছে। মিহাল প্রত্যেক সারির প্রথম বেঞ্চে বসে থাকা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে। সবাই নিজেদের মতো করে উত্তর দিচ্ছে। এবার এলো নীলা যে বেঞ্চে বসেছে সেই বেঞ্চের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করার পালা। নীলার পাশে বসে থাকা একটি মেয়েকে জিজ্ঞেস করলো, সে নিজের মতো উত্তর দিল। তারপর নীলা দাঁড়ালো। মিহাল যেন এই সময়েরই অপেক্ষা করছিল। নিজের কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার? নীলা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, I want to be a successful, heartless woman. সবার দৃষ্টি গেল নীলার দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এই মেয়েটির দিকে। মিহাল অবাক হলেও কিছুক্ষণের ভেতর তার ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। নীলার কাছ থেকে অবশ্য এমন উত্তর আশা করা যায়। এমন সময় ক্লাসের টাইম শেষ হয়ে গেল এবং বেল বেজে উঠল। সবাই যার যার জিনিসপত্র গোছাতে শুরু করলো। নর্মালি ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে প্রফেসর বের হয়ে পড়ে, কিন্তু আজ মিহাল বের হলো না। নীলার সাথে কথা বলতে মন চাইছে, আর মিহাল খানের মন একবার যা চাই সেটা করেই ছাড়ে। সবাই একে বের হতে লাগলো। নীলা সবসময় পরে বের হয়, কারণ ক্লাস শেষ হলেই ছেলেমেয়েরা একসাথে বের হয়। তখন একটা কেমন জানি গোজামিল অবস্থা হয়ে যায়, তাই সে সবসময় পরে বের হয়। ক্লাস ফাঁকা হয়ে যেতেই নীলা যেই না বের হতে লাগলো অমনি মিহাল জিজ্ঞেস করে উঠল। তোমার ফ্রেন্ড এখন কেমন আছে? নীলা থেমে গেল। পিছনে ফিরে ভদ্রতা বজায় রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। অবশ্য রাতে জ্বর উঠেছিল, কিন্তু সেটা এখন কমে গিয়েছে। মিহান মাথা নাড়িয়ে